আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লাউঞ্জে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা শুরু করেছিলাম হুমায়ুন আহমেদের কালজয়ী উপন্যাস আগুনের পরশমণি। আজ নিয়ে এসেছি দ্বিতীয় পর্ব, যেখানে গল্প আরও গভীরে প্রবেশ করবে, মুক্তিযুদ্ধের আবহ আরও স্পষ্ট হয়ে উঠবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করতে, যেন শেষ পর্ব মিস না করেন। তো চলুন শুরু করা যাক আগুনের পরশমণির দ্বিতীয় পর্ব। শরীফ সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। নিজের চোখকে তিনি বিশ্বাস করতে পারছেন না। আলম বলল, কথা বলছো না কেন মামা? কেমন আছো? ভালো আছি। তুই কোত্থেকে? বেঁচে আছিস এখনো? আছি। বাসা অন্ধকার কেন? মামি কোথায়? দেশের বাড়িতে। তুই এখন কোনো প্রশ্ন করবি না। কিছুক্ষণ সময় দে, নিজেকে সামলাই। শরীফ সাহেব সোফায় বসে সত্যি সত্যি বড় বড় নিঃশ্বাস নিতে লাগলেন। আলম বলল, বাসার খবর বল, সবাই কেমন আছে? তুই বাসায় যাসনি? না। সরাসরি আমার এখানে এসেছিস? তাও না, ঢাকাতেই আছি কয়েকদিন ধরে। তোর কথা কিছুই বুঝতে পারছি না। ঢাকায় আমি একটা কাজ নিয়ে এসেছি মামা। আইসি। এখন বলো বাসার খবর। বাসার খবর তোকে কেন বলবো? তোর কি কোনো আগ্রহ আছে, না কোনো দায়িত্ব জ্ঞান আছে? বোন আর মাকে ফেলে চলে গেলি দেশ উদ্ধারে। ওদের কথা ভাবলি না? তোমরা আছো, তোমরা ভাববে। প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে নিজের পরিবারের জন্যে। এই সাধারণ কথাটা তোরা কবে বুঝবি? আলম হেসে ফেলল। শরীফ সাহেব রেগে গেলেন। মানুষটি ছোটখাটো, ফাইন্যান্সের জয়েন্ট সেক্রেটারি। যতটা না বয়স, তার চেয়েও বুড়ো দেখাচ্ছে। মাথার সমস্ত চুল পেকে গেছে, মুখের চামড়ায় ভাঁজ পড়েছে। আলম বলল, মামা, বাসার খবর তো এখনো দিলে না। ওরা আছে কেমন? ভালোই। মার শরীর কেমন? শরীর ঠিকই আছে। শরীর একটা আশ্চর্য জিনিস, এটা ঠিকই থাকে। তোমার তো তাও ঠিক নেই মামা, বুড়ো হয়ে গেছো। তাও হয়েছি, একা থাকি, রাতে ঘুমটুম হয় না। আমাদের বাড়িতে গিয়ে থাকলেই পারো। পাগল হয়েছিস? এই বাড়ির উপর নজর রাখছে না? তুই যুদ্ধে গেছিস সবাই জানে। তোর মাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। আর কোনো ঝামেলা করেনি? করতো। তোর বাবার জন্যে বেঁচে গেলি। ভাগ্যিস সে মরবার আগে তমঘায়ে খিদমতটা পেয়েছিল। শরীফ সাহেব শার্ট গায়ে দিলেন, জুতো পরলেন। যাচ্ছ কোথায় মামা? অফিসে। আর কোথায় যাব? তুই কি ভেবেছিলি যুদ্ধে যাচ্ছি? অফিস টফিস করছো ঠিক মতোই? করবো না? তোর মতো কয়েকজন চ্যাংড়া ছোড়া দু একটা গুলি টুলি করবে, আর এতেই দেশ স্বাধীন হয়ে যাবে? দিল্লি হনুজ দুরস্ত। তাছাড়া পলিটিক্যাল সলিউশন হয়ে যাচ্ছে। খুব হাই লেভেলে কথাবার্তা হচ্ছে। আমেরিকা চাপ দিচ্ছে। আমেরিকার চাপ কি জিনিস তোরা বুঝবি না। স্যাকরার ঠুকঠাক কামারের এক ঘা। আলম হাসতে লাগলো। এই মামার সঙ্গে তার খুবই ভাব। একজন সৎ এবং সত্যিকারের অর্থে ভালো মানুষ। তার একটিমাত্র দোষ, উল্টো তর্ক করা। আলমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি মুক্তিযুদ্ধকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন, কিন্তু এই তিনি আবার পাকিস্তানি ভাব আছে এমন কারোর সঙ্গে কথা বলার সময় এমন যুক্তি দেবেন যাতে মনে হবে সপ্তাহখানেকের মধ্যে দেশ স্বাধীন হচ্ছে। আলম, জি। তোর মার সঙ্গে দেখা করবি না? না। ভালো, লায়েক ছেলে তুই। যা ভালো মনে করিস তাই করবি। আমার এখানে থাকতে চাস? না। তোর কি ধারণা আমার এখানে উঠলেই তোকে আমি মিলিটারির হাতে ধরিয়ে দেব? তোমাদের কোনো ঝামেলায় ফেলতে চাই না। এসেছিস কি জন্যে আমার কাছে? দেখতে এলাম। যা দেখার ভালো করে দেখে নে। 10 মিনিট সময়, 10 মিনিটের মধ্যেই বেরুবো। আলম উঠে দাঁড়ালো। শরীফ সাহেব বললেন, তুই কোথায় আছিস ঠিকানাটা রেখে যা। ঠিকানা দেয়া যাবে না মামা। মাকে বলবে আমি ভালো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমি বললে বিশ্বাস করবে না। তুই মরে গেছিস এটা বললে সঙ্গে সঙ্গে বিশ্বাস করবে, কিন্তু বেঁচে আছিস বললে করবে না। তুই একটা কাজ কর, একটা কাগজে লেখ আমি ভালো আছি, তারপর নাম সই করে দে। আজকের তারিখ দিবি। আলম লিখিল, ভালো আছি মা।
তারপর কিছুক্ষণ চুপ করে থেকে লিখল, শিগগিরই তোমাকে দেখতে আসব। দ্বিতীয় লাইনটি লিখে তার একটু খারাপ লাগতে লাগলো। শিগগিরই তোমাকে দেখতে আসব, এই লাইনটিতে কোথায় যেন একটু বিষাদের ভাব আছে। দেখতে আসা হবে না, এই কথাটি যেন এর মধ্যে লুকোনো। শরীফ সাহেব গম্ভীর গলায় বললেন, একটা লাইন লিখতে গিয়ে বুড়ো হয়ে যাচ্ছিস দেখি, তাড়াতাড়ি কর। আলম কাগজটা মামার হাতে ধরিয়ে নিউ পল্টনে চলে এলো। বসবার ঘরে সাদেক তার জন্যে অপেক্ষা করছে। সাদেককে কেমন অচেনা লাগছে। ফর্সা, পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ। সে গোঁফ ফেলে দিয়েছে, লম্বা চুল ছিল, সেগুলি কেটেছে। জুতো জোড়াও চকচক করছে। আলম বলল, খোলস পাল্টে ফেলেছিস মনে হচ্ছে, চেনা যাচ্ছে না। ঢাকা শহরে ঢুকলাম এতদিন পর, সেজেগুজে ঢুকবো না? তুই ছিলি কোথায়? 1.5 ঘন্টা ধরে এক জায়গায় বসে আছি। আজ আসবি বুঝবো কি করে? আমি তো ভাবলাম প্রোগ্রাম ক্যান্সেল, সব বাতিল। ক্যান্সেল হওয়ার মতোই। কি বললি? রহমানের খোঁজ নেই? নো ট্রেস। নো ট্রেস মানে? নো ট্রেস মানে নো ট্রেস। সে আমার সঙ্গেই ঢাকায় ঢুকেছে, তারপর যেখানে যাবার কথা সেখানে যায়নি। কোথায় আছে তা কেউ জানে না। একগাদা এক্সপ্লোসিভ তার সাথে। বলিস কি? আমার আঙ্কেল গুড়ুম হয়ে গিয়েছিল, ডুব মারলাম। 3 দিন ডুব দিয়ে থাকার পর গেলাম ঝিকাতলা কন্ট্যাক্ট পয়েন্টে, সেখানেও ভো ভো, কেউ নেই। এখন ব্যাপারটা কোন পর্যায়ে আছে বলছি, তার আগে বাথরুমে যাওয়া দরকার। কিডনি ফেটে যাওয়ার মতো অবস্থা, হেভি প্রেশার। আলম ইতস্ত করে বলল, এখানে বাথরুমের একটু অসুবিধা আছে, বাইরে চলে যা, রাস্তার পাশে কোথাও বসে পড়। সাদেক বেরিয়ে গেল। এ বাড়িতে এসে সে খানিকটা ধাঁধায় পড়ে গেছে। 1.5 ঘন্টা একা একাই বসেছিল। এর মধ্যে ঘোমটা দিয়ে এক মহিলা এসে বললেন, আলম বাইরে গেছে, এসে পড়বে, তুমি বসো। এরকম শীতল কণ্ঠ সাদেক এর আগে শুনিনি, যেন একজন মরা মানুষ কথা বলছে। প্রায় আধ ঘন্টা পর 22-23 বছর বয়সী চকলেট রঙা শাড়ি পরা একটি মেয়ে এসে ঢুকলো এবং সরু চোখে তাকিয়ে রইল। এরকম রূপবতী মেয়েদের সাধারণত সিনেমা পত্রিকার কভারে দেখা যায়, বাড়িতে তাদের দেখতে পাওয়ার কথা নয়। সাদেক ঘাবড়ে গিয়ে বলল, কিছু বলবেন আমাকে? মেয়েটি তার মার মতো শীতল গলায় বলল, আপনি কি দুপুরে এখানে খাবেন? কি অদ্ভুত কথা! অচেনা অজানা একটা মানুষকে কেউ এভাবে বলে নাকি? সাদেক অবশ্যই নিজেকে চট করে সামলে নিয়ে বলল, জি খাবো। দুপুরে কি রান্না হচ্ছে? মেয়েটি এই কথার জবাব দেয়নি, ভেতরে চলে গেছে। তারপর খটাং খটাং শব্দ, সেলাই মেশিন চলতে শুরু করেছে। মেয়েটি চায়ের কাপ নিয়ে এসেছে কিছুক্ষণ পর, কাপ নামিয়ে বলেছে, চিনি লাগবে কিনা বলুন। না লাগবে না, চুমুক দিয়ে বলুন। চুমুক না দিয়েই কিভাবে বললেন? সাদেক চুমুক দিয়েছে। তার বাথরুমে যাওয়ার দরকার ছিল, কিন্তু এরকম রূপবতী একটি মেয়েকে নিশ্চয়ই বলা যায় না, আমি একটু ইয়েতে যাব। সাদেক বসে বসে 43 পৃষ্ঠা পর্যন্ত প্রথম কদম ফুল পড়ে ফেলল। বইটা থাকায় রক্ষা, নয়তো সময় কাটানো মুশকিল হতো। ফেরার সময় বইটা সঙ্গে করে নিতে হবে। কোনো কাজ আধা আধি করে রাখা ঠিক না, মরে গেলে একটা আফসোস থাকবে। সাদেক অল্প কথায় কিছু বলতে পারে না, কিংবা বলার চেষ্টাও করে না। রহমানের খোঁজ পাওয়া যাচ্ছে, সেই ভালোই আছে, এই খবরটা বের করতে আলমের 1 ঘন্টা লাগলো, তাও পুরোপুরি বের করা গেল না। কেন রহমান যেখানে উঠার কথা ছিল সেখানে উঠিনি সেটা জানা গেল না। জিনিসপত্র সব এসেছে। এসেছে কিছু কিছু। কিছু কিছু মানে কি? কিছু কিছু মানে হচ্ছে কিছু কিছু। আলম বিরক্ত হয়ে বলল, যা বলার পরিষ্কার করে বল। অর্ধেক কথা পেটে রেখে দিচ্ছিস কেন? কি কি জিনিসপত্র এসেছে? যা যা দরকার সবই এসেছে, শুধু এলএমজি আসেনি। আসেনি কেন? আমাকে বলছিস কেন? আর এরকম ধমক দিয়ে কথা বলছিস কেন? জিনিসপত্র আনার দায়িত্ব আমার ছিল না। এক্সপ্লোসিভ আনার কথা ছিল, নিয়ে এসেছি। কোথায় সেগুলি? জায়গা মতোই আছে। প্রোগ্রামটা কি? সাদেক সিগারেট ধরাতে ধরাতে বলল, সেটা তুই ঠিক কর। তুই হচ্ছিস লিডার, তুই যা বলবি তাই। সবার সঙ্গে কথা বলা দরকার।
কারোর সঙ্গে কথা বলার দরকার নেই। ফাইনাল প্রোগ্রামটা শুধু ওদের জানাবো, সেইভাবে কাজ হবে। প্রথম দানেই ছক্কা ফেলতে হবে। ছক্কা ফেলতে হবে মানে? সাদেক বিরক্ত হয়ে বলল, তুই কি বাংলাও ভুলে গেছিস? ছক্কা পাঞ্জাও তোর কাছে এক্সপ্লেন করতে হবে? প্রথম দানে ছক্কা মানে প্রথম অপারেশনে হবে ক্লাস 100% সাকসেস। বুঝতে পারছিস? আলম চুপ করে রইল। সাদেক সিগারেটের লম্বা টান দিয়ে বলল, তুই কেমন অন্যরকম হয়ে গেছিস। কি রকম? কেমন যেন সুখী সুখী চেহারা হয়ে গেছে। মনে হচ্ছে তুই এ বাড়ির জামাই। সাদেক গলা ফাটিয়ে হাসতে লাগলো। অস্বস্তিকর অবস্থা। আলম বিরক্তি মুখে বলল, এতে হাসছিস কেন? হাসির কি হয়েছে? তুই কেমন পুতু পুতু হয়ে গেছিস তাই দেখে হাসি আসছে। মোনালিসের প্রেমে পড়ে গেছিস নাকি? চুপ কর। ভাবভঙ্গি তো সেই রকমই, মজনু মজনু ভাব। অবশ্যই যে জিনিস দেখলাম প্রেমে পড়াই উচিত। সাদেককে আটকানো মুশকিল। যা মনে আসবে বলবে। আলম চিন্তায় পড়ে গেল। সে গম্ভীর গলায় বলল, আজে বাজে কথা বন্ধ কর, কাজের কথা বল। মোটামুটি একটা প্ল্যান দাঁড় করানো যাক। আমরা বেরুবো কখন? কার্ফুর আগে আগে বের হওয়াই ভালো। রাস্তাঘাটে লোক চলাচল শেষ সময় বেশি থাকে। গাড়ি টাড়ি চলে। সময়টা ধর 3:30 থেকে 4। কথাবার্তার এই পর্যায়ে বিনতি এসে বলল, আপনারা খাইতে ডাকে, আহেন। খাবার টেবিল বারান্দায়। খাবার দেয়া হচ্ছে দুজনকেই। এবারের কেউ বসেনি। সুরমা দাঁড়িয়ে রইলেন। ঠান্ডা গলায় বললেন, নিজেরা নিয়ে খেয়ে নাও। সাদেক সঙ্গে সঙ্গে বলল, কোনো অসুবিধা নেই খালাম্মা, আপনার থাকতে হবে না। খাওয়া দাওয়ার ব্যাপারে আমার কোনো লজ্জা নেই। লজ্জা না থাকাই ভালো। আমার কোনো কিছুতেই লজ্জা নেই। আলমের সঙ্গে আমার বনে নাই এই জন্যেই। কয়েকটা শুকনো মরিচ ভেজে আনতে বলুন তো খালাম্মা, ঝাল কম হয়েছে। সুরমা নিজেই গেলেন। সাদেক মাথা ঘুরিয়ে চারদিক দেখতে লাগলো। মৃদুস্বরে বলল, বেশি পরিষ্কার। ভাগ্যিস এ বাড়িতে আমি উঠিনি। আমার এখানে ওঠার কথা ছিল। বাড়ির মালিক কি করেন? জানি না কি করেন। বলিস কি? ভদ্রলোক কি করেন জানিস না? না। মেয়েটার নাম কি? না তাও জানিস না? ওর নাম রাত্রি। রাত্রি? বা চমৎকার তো। জ্যোৎস্নারাত্রি নিশ্চয়ই। হা 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 হা। আস্তে হাস। সুরমা কাচের প্লেটে ভাজা শুকনো মরিচ নিয়ে ঢুকতেই সাদেক বলল, রাত্রি খাবে না? হোস্টদের তরফ থেকে কারোর বসা উচিত। সুরমা শান্ত স্বরে বললেন, তোমরা খাও, ওরা পরে খাবে। পরে খাবে কেন? ডাকুন, গল্প করতে করতে খাই। সুরমা অনেকক্ষণ সাদেকের দিকে তাকিয়ে থেকে সত্যি সত্যি রাত্রিকে ডাকলেন এবং আশ্চর্য, রাত্রি একটি কথা না বলে খেতে বসলো। সাদেক হাতটা নেড়ে একটা হাসির গল্প শুরু করলো। ছোটবেলায় দই মনে করে এক খাবলা চুন খেয়ে তার কি দশা হয়েছিল। 10 দিন মুখ বন্ধ করতে পারেনি, হা করে থাকতে হতো। সেই থেকে তার নাম হয়ে গেল ভেটকি মাছ। ভেটকি মাছ মুখ বন্ধ করে না, হা করে থাকে। গল্প শুনে কেউ হাসলো না। সাদেক একাই বারান্দা কাঁপিয়ে হাসতে লাগলো। ফার্স্ট ক্লাস রান্না হয়েছে খালাম্মা। খাওয়ার পর আমি পান খাবো। পান আছে ঘরে? না থাকলে বিন্তিকে পাঠিয়ে দিন, নিয়ে আসবে। সুরমা বিন্তিকে পান আনতে পাঠালেন। সাদেক রাত্রির দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আপনি এত গম্ভীর হয়ে আছেন কেন? রাত্রি কিছুই বলল না। আপনি ইউনিভার্সিটিতে পড়েন নিশ্চয়ই? চেহারা দেখেই মনে হচ্ছে। ইউনিভার্সিটিতে পড়া মেয়েগুলি গম্ভীর হয় খুব। আমি ইউনিভার্সিটিতেই পড়ি। কোন সাবজেক্ট? কেমিস্ট্রি। সর্বনাশ, মেয়েরা এত কঠিন কঠিন সাবজেক্ট কেন পড়ে বুঝতে পারি না। মেয়েরা পড়বে বাংলা। রাত্রি উঠে পড়ল। আলম একটা মজার ব্যাপার লক্ষ্য করল। রাত্রি মেয়েটি বিরক্ত হয়নি। সাদেকের কথাবার্তার ধরনে যে কেউ বিরক্ত হতো, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই মেয়েটি হয়নি। হাত ধুয়ে এসে সে আবার চেয়ারে বসলো এবং চামচ করে ভাত তুলে দিল সাদেকের প্লেটে। তুলে দেওয়ার ভঙ্গিটা সহজ ও স্বাভাবিক। সাদেক দুপুর 3টা পর্যন্ত থাকলো। মৃদু গলায় প্ল্যান নিয়ে কথা বলল। প্রথম দিনের অপারেশনের জায়গাগুলি ঠিক করলো। রেকি করবার কি ব্যবস্থা করা যায় সে নিয়ে কথা বলল। অপারেশন চালাতে হবে অচেনা গাড়ি দিয়ে। সেই গাড়ির জোগাড় কিভাবে করা যায় সে নিয়েও কথা হলো। আগামীকাল ভোরে আবার আসতে হবে, এ বাড়িতে নয়।
পাক মোটরস এর কাছের একটি বাড়িতে। সেখানে রহমানও থাকবে। প্রোগ্রাম ফাইনাল করা হবে সেখানেই। সাদেক যাবার আগে সুরমাকে পা ছুঁয়ে সালাম করলো। সুরমা হকচকিয়ে গেলেন। দোয়া করবেন খালাম্মা? হ্যাঁ, নিশ্চয়ই দোয়া করব। রাত্রিকে ডাকুন, ওর কাছ থেকে বিদায় নিয়ে যাই। রাত্রি এলো। খুব সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে সাদেক বলল, রাত্রি চলি, আবার দেখা হবে। যেন এ বাড়ির সঙ্গে তার দীর্ঘদিনের চেনা জানা রোজই আসছে যাচ্ছে। রাত্রি হেসে ফেলে বলল, হ্যাঁ নিশ্চয়ই দেখা যাবে। ভালো থাকবেন। সাদেক ঘর থেকে বেরোবা মাত্র রাত্রি বলল, আপনার বন্ধুর সঙ্গে আপনার কোনো মিল নেই। দুজন সম্পূর্ণ দুরকম। ও কি আপনার খুব ভালো বন্ধু? হ্যাঁ, ভালো বন্ধু। ও কিন্তু একটি অসম্ভব ভালো ছেলে। তা জানি। কিভাবে জানেন? কিছু জিনিস টের পাওয়া যায়। আপনার হয়তো ধারণা হয়েছে আমি উনার উপর বিরক্ত হয়েছি। এটা ঠিক না, আমি বিরক্ত হইনি। অনেকদিন পর আলম দুপুরবেলা ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল সন্ধ্যা মিলাবার পর। বিন্তি চায়ের পেয়ারা হাতে তাকে ডাকছে। বাইরে প্রবল বর্ষণ, ঘোর বর্ষা যাকে বলে। মতিন সাহেব বসে আছেন সোফায়। তাকে কেমন যেন চিন্তিত মনে হচ্ছে। আলম উঠে বসতেই তিনি বললেন, শরীর খারাপ করেছে নাকি? জি না। হাত মুখ ধুয়ে আসো, একটা খারাপ খবর আছে। কি সেটা? আমেরিকানরা সেভেন্থ ফ্লিট নিয়ে বঙ্গোপসাগরের দিকে রওনা হয়েছে। আলম এই খবরে তেমন কোনো উৎসাহ দেখালো না। তার কাজকর্মের সঙ্গে আমেরিকান সেভেন্থ ফ্লিটের কোনো সম্পর্ক নেই। মতিন সাহেব নিচু গলায় বললেন, এর চেয়েও একটা খারাপ সংবাদ আছে। বলুন শুনি। ঢাকা শহরে চাইনিজ সোলজার দেখা গেছে। আপনি নিজে দেখেছেন? না, আমি নিজে দেখিনি, কিন্তু দেখেছেন অনেকেই। নাক চেপা বাটু সোলজার, দেখলেই চেনা যায়। আলম বাসি মুখে চায়ে চুমুক দিতে লাগলো। গুজবে ভর্তি হয়ে গেছে ঢাকা শহর। মানুষের মোরাল ভেঙে পড়েছে। ঢাকা শহরে গেরিলাদের প্রথম কাজই হবে এই মোরাল ঠিক করা, নতুন ধরনের গুজবের জন্ম দেয়া, যা শুনে একজনের বুকের ছাতি ফুলে উঠবে। এরা রাতে আশা নিয়ে ঘুমোতে যাবে। মতিন সাহেবের মতো প্রাণহীন মুখ করে সোফায় বসে থাকবে না। আলম, বলুন। শুনলাম তোমার এক বন্ধু নাকি এসেছিল। জি। কাজ তাহলে শুরু হচ্ছে? হচ্ছে। অবস্থা কাহিল হয়ে যাবে ওদের। কি বলো? তা হবে। 1 লাখ নতুন কবর হবে। কি বলো? হওয়ার তো কথা। যশোরের এক পীর সাহেব কি বলেছেন শুনবে কি? বলুন। খুব কামেল আদমি, সুফি মানুষ। মতিন সাহেব অত্যন্ত আগ্রহের সঙ্গে যশোরের পীর সাহেবের কথা বলতে লাগলেন। আলম কোনো কথা না বলে গল্প শুনে গেল। ডুবন্ত মানুষরাই খড়কুটো আঁকড়ে ধরে। ঢাকার মানুষ কি ডুবন্ত মানুষ? তারা কেন এরকম করবে? আলম একটা ছোট্ট নিঃশ্বাস চাপতে চেষ্টা করলো। রাত্রির ঘর অন্ধকার। সে বাতি নিভিয়ে চুপচাপ শুয়েছিল। অপালা এসে বলল, ফুফু টেলিফোন করেছে, তোমাকে ডাকে। রাত্রি একবার ভাবলো টেলিফোন ধরবে না, বলে পাঠাবে শরীর ভালো না, জ্বর জ্বর লাগছে। কিন্তু তাতে লাভ হবে না। ফুফু বলবেন রিসিভার এ ঘরে নিয়ে আসতে। তার চেয়ে টেলিফোন ধরাই ভালো। কেমন আছিস রাত্রি? ভালো। তোদের ইউনিভার্সিটি নাকি খুলেছে? ক্লাস হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তুই যাচ্ছিস না? না। পরীক্ষা নাকি ঠিক মতো হবে শুনলাম। হলে হবে। তোর গলাটা এত ভারী ভারী লাগছে কেন? জ্বর নাকি? না, জ্বর না। কাল গাড়ি পাঠাবো, চলে আসবি আমার এখানে? আচ্ছা। আরেকটা কথা শোন, ওই ভদ্রমহিলা আসবেন তোকে দেখতে। দেখলেই যে বিয়ে হবে এমন তো কোনো কথা না। তোর মতো মেয়েকে কি কেউ জোর করে বিয়ে দিতে পারে? তোর অনিচ্ছায় কিছু হবে না, বুঝতে পারছিস? পারছি। কাজেই ভদ্রমহিলা এলে স্বাভাবিকভাবে কথাবার্তা বলবি। ঠিক আছে, বলবো। রাত্রি আর একটা কথা শোন, আমাদের ড্রাইভার বলল সে দেখেছে কে একজন লোক তোদের বাসার ঘরের ক্যাম্প খাটে শুয়ে আছে। কে সে? আব্বার এক বন্ধুর ছেলে। এখানে সে কি করছে? কি একটা কাজে ঢাকায় এসেছে। থাকার জায়গা নেই, বুধবারে চলে যাবে। নাসিমা বিরক্ত স্বরে বললেন, থাকার জায়গা নেই মানে? হোটেল আছে কি জন্যে? বাড়িতে শেয়ানা মেয়ে, এর মধ্যে ছেলে ছোকরা এখানে ঢুকানোর মানেটা কি?
দেখি তোর বাবাকে টেলিফোনটা দে তো। মতিন সাহেব টেলিফোনটা ধরতে রাজি হলেন না, কারণ তিনি বিবিসি শুনছেন। এই অবস্থায় তাকে হাতি দিয়ে টেনেও কোথাও নেওয়া যাবে না। বিবিসি একটা বেশ মজার খবর দিল। প্রেসিডেন্ট ইয়াহিয়া আমেরিকান টিভি এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আলোচনার দ্বার রুদ্ধ নয়। এর মানে কি? কি আলোচনা? কার সঙ্গে আলোচনা? হাতি কি কাদায় পড়ে গেছে নাকি? এঁটেল মাটির কাদা? মতিন সাহেব অনেকদিন পর ঢাকা রেডিও খুললেন। মাঝে মধ্যে এদের কথা শোনা দরকার। তেমন কোনো খবর নেই। দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়নের কারণে সন্তোষ প্রকাশ করেছেন শান্তি ও কল্যাণ কমিটির সভাপতি ফরিদ আহমেদ। মুসলিম লীগের সভাপতি হাসিমুদ্দিনের বিবৃতিও খুব ফলাও করে প্রচার করা হলো। ছাত্রছাত্রীরা যেন দেশদ্রোহীর দুরভিসন্ধিমূলক ও মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হন। তারা যেন একটি মূল্যবান শিক্ষাবছর নষ্ট না করে। শান্তিপূর্ণভাবে মেট্রিক পরীক্ষা পরিচালনার জন্য সরকার যা করণীয় সবই করবেন। 15ই জুলাই থেকে মেট্রিক পরীক্ষা। ওই দিন একটা শোডাউন হবে বলে মতিন সাহেবের ধারণা। মুক্তিবাহিনীর আজধারা নিশ্চয়ই পরীক্ষা বানচাল করবার কাজে নামবে। ওই দিন একটা উলটপালট হয়ে যাবে, এটা চোখ বন্ধ করে বলে দেয়া যায়। মতিন সাহেব তার রক্তের ভেতরে এক ধরনের উত্তেজনা অনুভব করলেন। সুরমা রাতের খাবারের আয়োজন করেছিলেন। তার মুখ বিষণ্ণ। কোন কারণে তিনি খুব বিচলিত, কারণটি কি নিজেও স্পষ্ট জানে না। মাঝে মাঝে তার এরকম হয়। রাত্রি এসে মার পাশে দাঁড়ালো। সুরমা বললেন, কিছু বলবি? হ্যাঁ মা, উনাকে ভেতরের ঘরে থাকতে দেওয়া উচিত। আলমের কথা বলছিস? হ্যাঁ, বসার ঘরে থাকলেই সবার চোখে পড়ে। ফুফু টেলিফোনে জিজ্ঞেস করছিলেন, তাদের ড্রাইভার দেখে গেছে। এখন আবার ভেতরের ঘরে নিয়ে গেলে সেটা কি আরো বেশি করে চোখে পড়বে না? রাত্রি কিছু বলতে পারল না। বেশিরভাগ সময়ই সুরমা চমৎকার যুক্তি দিয়ে কথা বলেন। রাত্রি, বলো মা, ভেতরে নেয়ার আরেকটি সমস্যা কি জানিস? ছেলেটি অস্বস্তি বোধ করবে। একবার ভেতরে নেওয়া হচ্ছে, একবার বাইরে, আবার ভেতরে। আমি কি ঠিক বলছি রাত্রি? ঠিকই বলেছ। সুরমা অস্পষ্টভাবে হাসলেন। মৃদু স্বরে বললেন, তোর যখন ইচ্ছা তাকে ভেতরেই নিয়ে আয়। বিন্তিকে বল ঘর পরিষ্কার করতে। অপালা কি করছে? তাকে তো কোনো কাজেই পাওয়া যায় না। মুখের সামনে গল্পের বই ধরে বসে আছে, ওকেও লাগিয়ে দে। রাত্রি কাউকে লাগালো না, নিজেই পরিষ্কার করতে লাগলো। সুরমা একসময় উকি দিলেন। চমৎকার সাজানো হয়েছে। জানালায় পর্দা দেওয়া হয়েছে। একটা ছোট্ট বুক সেলফ আনা হয়েছে। বুক সেলফ ভর্তি বই। অপালার পড়ার টেবিলটাও আনা হয়েছে ঘরে। টেবিলে চমৎকার টেবিল ক্লথ, পিরিচ দিয়ে ঢাকা পানির জগ এবং গ্লাস। সুরমা বিস্মিত হয়ে বললেন, ব্যাপার কি রাত্রি? রাত্রি লজ্জা পেয়ে গেল। তার গাল ঈষৎ লাল হয়ে গেল। এই ক্ষুদ্র পরিবর্তনও সুরমার চোখ এড়িয়ে গেল না। তিনি হালকা স্বরে বললেন, ছেলেটা হঠাৎ এই পরিবর্তন দেখে কি ভাববে বলতো? কিছুই ভাববে না। উনি অন্য ব্যাপারে ডুবে আছেন। কিছুই তার চোখে পড়বে না। উনি আছেন একটা ঘোরের মধ্যে। তুই যা করছিস চোখে না পড়ে উপায় আছে? আলমের কিছু চোখে পড়ল বলে মনে হলো না। সে সহজভাবেই ভেতরের ঘরে চলে এলো। প্রথম কদম ফুল, এর পাতা উল্টাতে লাগলো। রাত্রি দরজার পাশে দাঁড়িয়েছিল। সে হাসি মুখে বলল, বইটা কেমন লাগছে? ভালো। ছেলেটার উপর আপনার রাগ লাগছে না? কোন ছেলেটার উপর? কাকুলির হাজবেন্ড। না, রাগ লাগবে কেন? আপনার কি আর কিছু লাগবে? না, কিছু লাগবে না। ড্রয়ারে মোমবাতি আছে, যদি বাতি নিভে যায় মোমবাতি জ্বালাবেন। ঠিক আছে, জ্বালাবো। রাত 10টায় মতিন সাহেব আলমকে ডাকতে এলেন ভয়েস অব আমেরিকা শুনবার জন্যে। আলম বলল তার মাথা ধরেছে, সে শুয়ে থাকবে। মতিন সাহেব তবু খানিকক্ষণ ঝুলাঝুলি করলেন। একা একা তার কিছু শুনতে ইচ্ছা করে না। আজ রাত্রিও নেই। দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। মতিন সাহেব শোবার ঘরে ঢুকলেন। সুরমা জেগে আছে এখনো, আলনায় কাপড় রাখছে। মতিন সাহেব ভয়ে ভয়ে বললেন, সুরমা ভয়েস অব আমেরিকা শুনবে? সুরমা শীতল গলায় বললেন, না, আজ কিছু ইন্টারেস্টিং ডেভেলপ পয়েন্ট শোনা যাবে বলে আমার ধারণা। সুরমা জবাব দিলেন না।
আলমের ঘুম ভাঙল খুব ভোরে। আধার তখনও কাটেনি। চারিদিকে ভোর হবার আগে অদ্ভুত নীরবতা। কিছুক্ষণের ভেতরেই সূর্য ওঠার মতো বিরাট একটা ঘটনা ঘটবে। প্রকৃতি যেন তার জন্যে প্রস্তুতি নিচ্ছে। আলম নিঃশব্দে বিছানা থেকে নামলো। প্রায় সঙ্গে সঙ্গেই চারদিক থেকে আজানের শব্দ হতে লাগলো। ঢাকা শহরে এত মসজিদ আছে! আলম হকচকিয়ে গেল। ভোরবেলায় অদ্ভুত অন্ধকারে চারদিক থেকে ভেসে আসা আজানের শব্দে অন্যরকম কিছু আছে। কেমন যেন ভয় ভয় লাগে। আলমের প্রায় সারা জীবন এই শহরেই কেটেছে, কিন্তু সকালবেলার এই ছবির সঙ্গে তার দেখা হয়নি। সব মানুষই বোধহয় অনেক কিছু না জেনে বড় হয়। সুরমা বারান্দায় বসে অজু করছিলেন। আলমকে বেরুতে দেখে বেশ অবাক হলেন। মাথায় ঘোমটা তুলে দিয়ে পরিষ্কার গলায় বললেন, রাতে ঘুম হয়নি? তার গলায় খানিকটা উদ্বেগ ছিল। আলমকে তা স্পর্শ করল। সে হাসি মুখে বলল, ভালো ঘুম হয়েছে, খুব ভালো। আপনি কি রোজ এ সময় জাগেন? হ্যাঁ, নামাজ পড়ি। নামাজ শেষ করে আবার ঘুমিয়ে পড়ি। তারপর 7:30টার দিকে রাত্রি ডেকে তুলে। সুরমা হাসতে লাগলেন, যেন খুব একটা হাসির কথা বলেছেন। ভোরবেলার বাতাসে কিছু একটা বোধহয় থাকে, মানুষকে তরল করে ফেলে। আলম বলল, আজ আমাদের একটা বিশেষ দিন। বুঝতে পারছি। তোমার কি ভয় লাগছে? ভয় না, অন্যরকম লাগছে। আপনাকে ঠিক বোঝাতে পারবো না। মেট্রিক পরীক্ষার প্রথম ঘন্টা পড়বার সময় যেরকম লাগে সেরকম। কিন্তু এ ধরনের কাজ তো তুমি এর আগেও করেছো। তা করেছি। অবশ্যই এখনকার অবস্থাটা অন্যরকম। তুমি কি আল্লাহ বিশ্বাস করো? তোমার বয়সী যুবকেরা খানিকটা নাস্তিক ধরনের হয়, সেই জন্যে বলছি। আলম কিছু বলল না। সুরমা তার প্রশ্নের জবাবের জন্যে কিছুক্ষণ অপেক্ষা করলেন। জবাব পেলেন না। তিনি হালকা গলায় বললেন, নামাজ শেষ করে এসে আমি একটা দোয়া পড়ে তোমার মাথায় ফু দিতে চাই। তোমার কোনো আপত্তি আছে? না, আপত্তি থাকবে কেন? ঠিক আছে, আমি নামাজ শেষ করে আসছি। রাত্রিকে ডেকে দিচ্ছি, সে তোমাকে চা বানিয়ে দিবে। ডাকতে হবে না, আমার এত ঘন ঘন চা খাবার অভ্যেস নেই। সুরমা রাত্রিকে ডেকে তুললেন। সাধারণত ফজরের নামাজ তিনি চট করে সেরে ফেলেন, কিন্তু আজ অনেক সময় নিলেন। কোথায় যেন পড়েছিলেন, নামাজের শেষে পার্থিব কিছু চাইতে নেই, তাতে নামাজ নষ্ট হয়। কিন্তু আজ তিনি পার্থিব জিনিসই চাইলেন। অসংখ্যবার বললেন, এই ছেলেটিকে নিরাপদে রাখো, ভালো রাখো, সে যেন সন্ধ্যাবেলা আবার ঘরে ফিরে আসে, হারিয়ে না যায়। বলতে বলতে এক সময় তার চোখে পানি এসে গেল। একবার পানি এসে গেলে খুব মুশকিল। তখন যাবতীয় দুঃখের কথা মনে পড়ে যায়। কিছুতেই আর কান্না থামানো যায় না। সুরমা তার বাবার কথা মনে পড়ল। ক্যান্সার হয়ে যিনি অমানসিক যন্ত্রণা ভোগ করে মারা গেছেন। মৃত্যুর ঠিক আগে আগে পানি খেতে চেয়েছিলেন। চামচে করে পানি খাওয়াতে হয়। কি আশ্চর্য, একটা চামচ সেই সময় খুঁজে পাওয়া গেল না। শেষ পর্যন্ত হাতে আজলা করে পানি নিয়ে গেলেন সুরমা। সেই পানি মুখ পর্যন্ত নিতে নিতে আঙ্গুল গলে নিচে পড়ে গেল। অতি কষ্টের মধ্যেও এই দৃশ্য দেখে তার বাবা হেসে ফেললেন। তার পানি খাওয়া হলো না। কত অদ্ভুত মানুষের জীবন। রাত্রি ঘরে ঢুকে দেখল তার মা জায়নামাজে এলোমেলো হয়ে শুয়ে আছেন। কান্নার জন্যেই শরীর বারবার কেঁপে উঠেছে। সে নিঃশব্দে বের হয়ে গেল। আলমকে চা দিয়ে আসা হয়েছে, আবার সেখানে যাওয়াটা ভালো দেখায় না, কিন্তু যেতে ইচ্ছে করছে। মাঝে মাঝে অর্থহীন গল্পগুজব করতে ইচ্ছে করে। রাত্রি আলমের ঘরে উকি দিল। আবার এলাম আপনার ঘরে, আসুন। চিনি হয়েছে কিনা জানতে এসেছি। হয়েছে, থ্যাঙ্কস। রাত্রি খাটে গিয়ে বসলো। আলমের কেমন লজ্জা করতে লাগলো। রাত্রির গায়ে আলখেল্লা জাতীয় লম্বা পোশাক, সাধারণ নাইটির মতো বাহারি কোনো জিনিস নয়। এই পোশাকে তাকে অন্যরকম লাগছে। সে পা দুলাতে দুলাতে বলল, আপনি আজ এত ভোরে উঠেছেন কেন? জানি না কেন, ঘুম ভেঙে গেল। টেনশন থাকলে ঘুম ভেঙে যায়। তা যায়, আমার উল্টাটা হয়। টেনশনের সময়ে শুধু ঘুম পায়। এক একজন মানুষ এক এক রকম, তা ঠিক। আমরা সবাই আলাদা। আলম সিগারেট ধরালো। তার সিগারেটের কোনো তৃষ্ণা হয়নি, অস্বস্তি কাটানোর জন্যে ধরানো। তার অস্বস্তির ব্যাপারটা কি মেয়েটি টের পাচ্ছে?
পাচ্ছে নিশ্চয়ই। এইসব সূক্ষ্ম ব্যাপারগুলি মেয়েরা সহজেই টের পায়। আলম বলল, আপনি খুব ভোরে ওঠেন? হ্যাঁ, উঠি। অন্ধকার থাকতে আমার ঘুম ভাঙে। খুব খারাপ লাগে তখন। খারাপ লাগে কেন? সবাই ঘুমোচ্ছে, আমি জেগে আছি এই জন্যে। যখন ছোট ছিলাম তখন গেট খুলে বাইরে যেতাম, একা একা হাঁটতাম। ছোটবেলায় আমি খুব সাহসী ছিলাম। এখন সাহসী না? না। ছোটবেলায় আমি একটি কুৎসিত ঘটনা দেখি, তারপর আমার সব সাহস চলে যায়। আমি এখন একটি ভীরু ধরনের মেয়ে। রাত্রি তাকিয়ে আছে মেঝের দিকে, পা দুলাচ্ছে না। কাঠিন্য চলে এসেছে তার চোখে মুখে। আলম অবাক হয়ে এই সূক্ষ্ম কিন্তু তীক্ষ্ণ পরিবর্তনটি লক্ষ্য করলো। রাত্রি বলল, আমি কি দেখেছিলাম তা তো জিজ্ঞেস করলেন না। জিজ্ঞেস করলে আপনি বলবেন না, তাই জিজ্ঞেস করিনি। ঠিক করেছেন, আমি বলতাম না। কাউকেই বলিনি, মাকেও বলিনি। যাই কেমন? রাত্রি উঠে দাঁড়ালো এবং দ্রুত ঘর ছেড়ে চলে গেল। রাত্রির ফুফু নাসিমার বয়স 40-এর উপরে, কিন্তু তাকে দেখে সেটা বোঝার কোনো উপায় নেই। এখনো তাকে 25-26 বছরের তরুণীর মতো লাগে। ভিড়ের মধ্যে লোকজন তার গায়ে হাত দিতে চেষ্টা করে। একবার এরকম একটা ছোকরাকে তিনি হাতে নাতে ধরে ফেললেন এবং হাসি মুখে বললেন, তোমার বয়স কত খোকা? ছেলেটি এ জাতীয় দৃশ্যের জন্য প্রস্তুত ছিল না। সে ঘেমে নিয়ে উঠল। নাসিমা ধারালো গলায় বললেন, আমার বড় মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, বুঝতে পারছো? তার বড় মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে এটা ঠিক না। নাসিমার কোনো ছেলেপুলে নেই। বড় মেয়ে বলতে তিনি বুঝিয়েছেন রাত্রিকে। বাইরের কেউ যদি জিজ্ঞেস করে, আপনার ছেলে মেয়ে কটি, তিনি সহজভাবেই বলেন, আমার কোনো ছেলে নেই, দুটি মেয়ে, রাত্রি এবং অপালা। এটা তিনি যে শুধু বলেন তাই না, মনে প্রাণে বিশ্বাসও করেন। তার বাড়িতে এদের দুজনের জন্য দুটি ঘর আছে। সেই ঘর দুটি ওদের ইচ্ছা মতো সাজানো। সপ্তাহে খুব কম হলেও 3 দিন এই ঘর দুটিতে দুবোনকে থাকতে হয়, নয়তো নাসিমা অস্থির হয়ে যান। তার কিছু বিচিত্র অসুখ দেখা যায়, হিস্টোরিয়ার সঙ্গে যার কিছু মিল আছে। নাসিমার স্বামী ইয়াদ সাহেব লোকটি রসকসহীন, চেহারা চালচলন সবই নির্বোধের মতো, কিন্তু তিনি নির্বোধ নন। কোনো নির্বোধ লোক একা একা একটি ইঞ্জিনিয়ারিং ফার্ম শুরু করে 12 বছরের মাথায় কোটিপতি হতে পারেন না। ইয়াদ সাহেব হয়েছেন, যদিও এই বৃত্ত তার জীবনযাপন পদ্ধতির উপর কোনো রকম ছাপ ফেলেনি। তিনি এখনও গায়ে তেল মেখে গোসল করেন এবং স্ত্রীকে ভয় করেন। অসম্ভব রকম বিত্তবান লোকজন স্ত্রীদের ঠিক পরোয়া করে না। ভোর 8টায় নাসিমা ইয়াদ সাহেবকে ডেকে তুললেন। তার ডাকার ভঙ্গিতে এমন কিছু ছিল যে ইয়াদ সাহেবের বুক ধড়ফড় করতে লাগলো। তিনি ভয় পাওয়া গলায় বললেন, কি হয়েছে? তোমার গাড়ি পাঠালাম রাত্রিদের আনবার জন্যে। ও আচ্ছা। ইয়াদ সাহেব আবার ঘুমোবার আয়োজন করলেন। তুমি কিন্তু আজ অফিসে টফিসে যাবে না। কেন? আজ রাত্রিকে দেখতে আসবে, তোমার থাকা দরকার। আমি থেকে কি করব? কিছু করবে না, থাকবে আর কি। এসব কাজে ব্যাকগ্রাউন্ডে একজন পুরুষ মানুষ থাকা দরকার। দরকার হলে থাকবো। এখন একটু ঘুমাই, কি বলো? আচ্ছা, ঘুমাও। ইয়াদ সাহেব চোখ বন্ধ করে পাশ ফিরলেন। ছুটে যাওয়া ঘুম ফিরে এলো না। কিছুদিন থেকেই তার দিন কাটছে উদ্বেগ ও দুশ্চিন্তায়। মুহাম্মদপুরে তাদের মূল বাড়িটি বিহারীদের দখলে। দেশ স্বাধীন না হলে এ বাড়ি ফিরে পাওয়া যাবে না। অসম্ভব। দেশ চট করে স্বাধীন হয়ে যাবে এরকম কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। চট করে পৃথিবীর কোনো দেশই স্বাধীন হয়নি। ইংরেজ দাঁড়াতে কতদিন লেগেছে? এখনো তাই হবে। বছরের পর বছর লাগবে। তারপর একসময় বাঙালিরা উৎসাহ হারিয়ে ফেলবে। এই একটা অদ্ভুত জাতি, নিমিষের মধ্যে উৎসাহে পাগল হয়ে ওঠে, আবার সে উৎসাহ নিভে যায়। ইয়াদ সাহেব উঠে বসলেন। কাজের ছেলেটিকে বেডটির কথা বলে চুরুট ধরালেন। তার বমি বমি ভাব হলো। তিনি বিছানা থেকে নেমে হেঁটে হেঁটে বারান্দায় গেলেন। বারান্দার সামনে ঘুপসি মতো গলি। মোহাম্মদপুরের বিশাল বাড়ি ছেড়ে তাকে থাকতে হচ্ছে ভাড়া বাড়িতে, যার সামনে ঘুপসি গলি। তিনি বেঁচে থাকতে থাকতে কি দেশ স্বাধীন হবে? ফিরে পাওয়া যাবে নিজের বাড়ি? ইয়াদ সাহেব খানিকটা লজ্জিত বোধ করলেন। তিনি দেশের স্বাধীনতা চাইছেন ব্যক্তিগত স্বার্থে। এটা ঠিক হচ্ছে না।
চায়ের পেয়ালা নিয়ে তিনি বাসি মুখে নিজের স্টাডি রুমে ঢুকলেন। তার অফিসের যাবতীয় কাগজপত্র এই ছোট্ট ঘরটিতে আছে। এখানে তিনি দীর্ঘ সময় কাটান। নিজের তৈরি ব্লুপ্রিন্টগুলির দিকে তাকিয়ে থাকতে তার ভালো লাগে, কিন্তু আজ কিছুই ভালো লাগছে না। আলস্য অনুভব করছেন। ব্যবসা বাণিজ্য এখন কিছুই নেই। সব রকম কনস্ট্রাকশনের কাজ বন্ধ হয়ে আছে। সরকারের কাছে মোটা অঙ্কের টাকা পাওনা, সেটা পাওয়া যাচ্ছে না, যাবেও না সম্ভবত। সব জলে যাবে। তার মতে বাঙালিদের এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কনস্ট্রাকশন ফার্মগুলি। এদের কোমর ভেঙে গেছে। এই কোমর আর ঠিক হবে না। দেশ স্বাধীন হলেও না। তিনি একটি নিঃশ্বাস ফেললেন। কলিং বেল বাজছে। মেয়ে দুটি এসেছে নিশ্চয়ই। এদের তার ভালো লাগে না, কিন্তু তবু তিনি হাসি মুখে দরজা খুলে বের হলেন এবং অমায়িক ভঙ্গিতে বললেন, রাত্রিমা, কেমন আছো? ভালো আছি ফুফা। অপালা মা, মুখটা এমন কালো কেন? অপালা জবাব দিল না। সে তার ফুফাকে পছন্দ করে না, একেবারেই না। ইয়াদ সাহেব বললেন, কি গো মা, কথা বলছো না কেন? কথা বলতে ভালো লাগছে না, তাই বলছি না। ইয়াদ সাহেব চুপ করে গেলেন। আলম দোকানটির সামনে দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলেন। এটি কি সেই দোকান? নাম অবশ্যই সেরকমই, মডার্ন নিয়ন সাইনস। ওখানেই সবার জড়ো হবার কথা, কিন্তু দোকানটি সদর রাস্তার উপরে। তাছাড়া ভেতরে যে লোকটি বসে আছে তার চেহারা কেমন বিহারি বিহারি। কার সঙ্গে টেলিফোনে কথা বলতে বলতে হেসে গড়িয়ে পড়ছে। কোনো বাঙালি ছেলে এই সময়ে এমনভাবে হাসবে না। এটা হাসির সময় না। আলম দোকানে ঢুকে পড়ল। চেক হাওয়াই শার্ট পরা ছেলেটির ঠোঁটের উপর সূচলো গোঁফ, গলায় সোনার চেন বের হয়ে আছে, রোগা টিংটিঙে, কিন্তু কথা বলার ভঙ্গি কেমন ঔদ্ধত। ছেলেটি টেলিফোন নামিয়ে রাগী গলায় বলল, কাকে চান? এটা কি মডার্ন নিয়ন সাইন? হ্যাঁ, আমি আশফাক সাহেবকে খুঁজছি। আমি আশফাক। আপনার কি দরকার? আমার নাম আলম। ছেলেটির তীক্ষ্ণ দৃষ্টি আরো তীক্ষ্ণ হলো, কিন্তু কথা বলল নরম গলায়। আপনি ভেতরে ঢুকে যান, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে দোতলায় চলে যান। আর কেউ এসেছে? রহমান ভাই এসেছে। যান, আপনি ভেতরে চলে যান। ভেতরটা অন্ধকার, অসংখ্য নিয়ন টিউব চারদিকে ছড়ানো। একজন বুড়ো মতো লোক এই অন্ধকারেই বসে কী সব নকশা করছে। সে একবার চোখ তুলে আলমকে দেখল। তার কোনো রকম ভাবান্তর হলো না। চোখ নামিয়ে নিজের মতো কাজ করতে লাগলো। দোতলায় দুটি ঘর। একটিতে প্রকাণ্ড একটি তালা ঝুলছে, অন্যটি খোলা। রঙিন পর্দা ঝুলছে। রেলিংয়ে মেয়েদের কিছু কাপড়। ঘরের ভিতর থেকে ক্যাসেটে গানের শব্দ আসছে। হাওয়া মে উড়তা যায় মেরা লাল দুপাট্টা মলমল। আলম ধাঁধায় পড়ে গেল। সে মৃদুস্বরে ডাকলো, রহমান, রহমান। রহমান বেরিয়ে এলো। তার গায়ে একটা ভারী জ্যাকেট, মুখ শুকনো। এমনিতেই সে ছোটখাটো মানুষ, এখন তাকে আরো ছোট দেখাচ্ছে। রহমান হাসতে চেষ্টা করলো। আসুন আলম ভাই, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? শরীর খারাপ করে ফেলেছে? জ্বর, সর্দি, কাশি, বুড়োদের অসুখ বিসুখ। 102। অসুবিধা হবে না। 4টা অ্যাসপিরিন খেয়েছি, জ্বর নেমে যাবে। সকালে 103 ছিল। ভেতরে আসুন আলম ভাই। ভেতরে কে কে আছে? কেউ এখনো এসে পৌঁছেনি। আমি ফার্স্ট, আপনি সেকেন্ড, এসে পড়বে। আলম ঘরে ঢুকলো। ছোট্ট ঘর, আসবাবপত্রে ঠাসা। বেমানান একটা কারুকার্য করা বিশাল খাট। খাটের সঙ্গে লাগোয়া একটা স্টিলের আলমারি, তার একটু দূরে ড্রেসার। জানালার কাছে খাটের মতোই বিশাল টেবিল। এত ছোট্ট একটা ঘরে এতগুলি আসবাবের জায়গা হলো কিভাবে কে জানে। আলম নিচু গলায় বলল, জিনিসপত্র সব কি এখানেই? সব না, কিছু আছে। বাকিগুলি সাদেকের কাছে, যাত্রাবাড়িতে। আশফাক ছেলেটি কেমন? 100% গোল্ড। আপনার কাছে বিহারি বিহারি লাগছিল, তাই না? চুল ছোট করে কাটায় এরকম লাগছে। গলায় আবার চেইন টেইন আছে। উর্দু বলে ফ্লুয়েন্ট। বাড়ি কোথায়? খুলনার সাতক্ষীরায়। ফ্লুয়েন্ট উর্দু শিখলো কার কাছে? সিনেমা দেখে নাকি শিখেছে। নাচে নাগিন বাজে বিন নামের একটা ছবি নাকি সে 9বার দেখেছে।
আলম ভাই, পা তুলে বসেন। আলম ঠিক স্বস্তি বোধ করছিল না। সে থেমে থেমে বলল, জায়গাটা কেমন যেন সেফ মনে হচ্ছে না। প্রথম কিছুক্ষণ এরকম মনে হয়, আমারও মনে হচ্ছিল। আশফাকের সঙ্গে কথাবার্তা বললে বুঝবেন এটা অত্যন্ত সেফ জায়গা। ছেলেটা একটু বেশি স্মার্ট। বেশি স্মার্ট ছেলেপুলে কেয়ারলেস হয়। আর জায়গাটা খুব এক্সপোজড। মেইন রোডের পাশে। রহমান শান্তস্বরে বলল, মেইন রোডের পাশে বলেই সন্দেহটা কম। আইসোলেটেড জায়গাগুলি বেশি সন্দেহজনক। আমার কেন জানি ভালো লাগছে না। আপনার আসলে আশফাকের উপর কনফিডেন্স আসছে না। ও যাচ্ছে আমাদের সাথে। ও যাচ্ছে মানে? গাড়ি চালাবে। ওর একটা পিকআপ আছে। সাদেককে তো আপনিই বলেছেন দুটি গাড়ি থাকবে। পেছনেরটা কভার দেবে। অবশ্যই আপনি নিতে না চাইলে ওকে বাদ দেবেন। নিচে বসে থাকা বুড়ো লোকটি চা আর ডালপুরি নিয়ে এলো। রহমান শুয়ে পড়ল চোখ বন্ধ করে। তার বেশ ঘাম হচ্ছে। জ্বর ছেড়ে দিচ্ছে বোধহয়। সে ক্ষীণস্বরে বলল, চা খান আলম ভাই। আলম চা বা ডালপুরিতে কোনো রকম আগ্রহ দেখালো না। ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক দেখতে লাগলো। নায়িকাদের ছবি কেটে কেটে দেয়ালে লাগানো। এর মধ্যে বেশিরভাগ ছবি অত্যন্ত আপত্তিকর। আলম বলল, মেয়ে মানুষ কেউ কি থাকে এখানে? জি না। রেলিংয়ে মেয়েদের কিছু জামা কাপড় দেখলাম। আমি লক্ষ্য করিনি। আপনার মনের মধ্যে কিছু একটা ঢুকে গেছে আলম ভাই। আলম জবাব দিল না। গুনগুন করতে করতে আশফাক এসে ঢুকলো। ফুর্তিবাজের গলায় বলল, চা ডালপুরি কেউ খাচ্ছে না? ব্যাপারটা কি? ডালপুরি ফ্রেশ। আলম ভাই, খেয়ে দেখেন একটা। আপনার সঙ্গে পরিচয় করবার জন্য এলাম। বসুন। ড্রাইভার হিসেবে আমাকে দলে নেন। দেখেন কি খেল দেখাই। আমার একটা পঙ্খিরাজ আছে। দেখলে মনে হবে ঘন্টায় 10 মাইলও যাবে না, কিন্তু আমি 80 মাইল তুলে আপনাকে দেখাবো। আলম শীতল গলায় বলল, আশফাক সাহেব, কিছু মনে করবেন না। এই জায়গাটা আমার সেফ মনে হচ্ছে না। আশফাক হকচকিয়ে গেল। বিস্মিত গলায় বলল, সেফ মনে হচ্ছে না কেন? জানি না কেন। ইনটিউশন বলতে পারেন। ঢাকা শহরে যে কয়টা সেফ বাড়ি আছে তার মধ্যে এটা একটা। আশেপাশে সবাই আমাকে কড়া পাকিস্তানি বলে জানে। মাবুদ খা বলে এক ইনফ্যান্ট্রির মেজরের সঙ্গে আমার খুব খাতির। সে সপ্তাহে অত্যন্ত একদিন আমার ঘরে আসে আড্ডা দেবার জন্যে। আলম কিছু না বলে সিগারেট ধরালো। আশফাক বলল, এখনই কি আপনার এবারই আনসেফ মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তাহলে সবাই আসুক, তারপর আমরা অন্য কোথাও চলে যাব। সবাই চুপ করে গেল। আশফাককে দেখে মনে হচ্ছে সে আহত হয়েছে। হাতের সিগারেট ফেলে দিয়ে সে সঙ্গে সঙ্গে দ্বিতীয় সিগারেট ধরালো। নিষ্প্রাণ গলায় বলল, রহমান ভাই, আপনার জ্বর কি কমেছে? বুঝতে পারছি না। ঘরে থার্মোমিটার আছে? আছে। থার্মোমিটার দিয়ে দেখা গেল জ্বর 100-র অল্প কিছু উপরে, কিন্তু রহমানের বেশ খারাপ লাগছে। বমির বেগ হচ্ছে। বমি করতে পারলে হয়তো একটু আরাম হবে। সে বিছানা থেকে নেমে বাথরুমের দিকে এগুলো। বাথরুমের দরজা খুলেই হরহর করে বমি করলো। নাড়ি ভুড়ি উল্টে আসছে বলে মনে হচ্ছে। পৃথিবী দুলছে। রহমান ক্লান্ত স্বরে বলল, মাথাটা ধুইয়ে দিন তো আশফাক সাহেব। অবস্থা কাহিল। আলম চিন্তিত মুখে বলল, তোমার শরীর তো বেশ খারাপ, কিন্তু তোমাকে ছাড়া আমার চলবেও না। ডেটটা কি পিছিয়ে দেব? আরে না, আজই সেই দিন। আমাকে নিয়ে চিন্তা করবেন না। বমি করবার পর ভালোই লাগছে। ঘন্টাখানেক থাকলেই ঠিক হয়ে যাবে। রহমান চাদর গায়ে বিছানায় এসে শোয়া মাত্র ঘুমিয়ে পড়ল। নিচে কথাবার্তা শোনা যাচ্ছে। সাদেকের উঁচু গলায় ফুর্তির ছোঁয়া, যেন তারা সবাই মিলে পিকনিকে যাওয়ার মতো কোনো ব্যাপার নিয়ে আলাপ করবে, রং তামাশা করবে। মতিন সাহেব আজ অফিসে যাননি। যাওয়ার জন্য তৈরি হয়েছিলেন। জামা জুতো পরেছিলেন। 10 বার ইয়া মুকদ্দেমু বলে ঘর থেকেও বেরিয়েছিলেন। পিলখানার 3 নম্বর গেটের কাছে এসে একটি অস্বাভাবিক দৃশ্য দেখে পাথর হয়ে গেলেন। খোলা ট্রাকে করে দুটি অল্প বয়সী ছেলেকে নিয়ে যাচ্ছে। ছেলে দুটির হাত পেছনের দিকে বাঁধা। ভাবশূন্য মুখ। একজনের চোখে আঘাত লেগেছে। চোখ এবং মুখের এক অংশ বীভৎসভাবে ফুলে উঠেছে। কালো পোশাক পরা একদল মিলিমিলিশিয়া ওদের ঘিরে আছে। তাদের একজনের হাতে একটি রুমাল। সে রুমাল দিয়ে খেলার ছলে ছেলে দুটির মাথায় ঝাপটা দিচ্ছে।
বাকিরা সবাই হেসে উঠেছে। ট্রাক চলছিল, কাজেই দৃশ্যটির স্থায়িত্ব খুব বেশি হলে 1.5 মিনিট। এই 1.5 মিনিট মতিন সাহেবের কাছে অনন্তকাল বলে মনে হলো। সমস্ত ব্যাপারটাতে প্রচণ্ড হৃদয়হীন কিছু আছে। মতিন সাহেবের পা কাঁপতে লাগলো, মাথা ঝিমঝিম করতে লাগলো। ব্যাপারটা যে শুধু তার ক্ষেত্রেই ঘটলো তা না, তার আশেপাশে যারা ছিল সবাই যেন কেমন হয়ে গেল। মতিন সাহেবের মনে হলো ছেলে দুটিকে ওরা যদি মারতে মারতে নিয়ে যেত তাহলে তার এমন লাগতো না। রুমাল দিয়ে ছুঁয়ে ছুঁয়ে তামাশা করছে বলেই এমন লাগছে। তিনি বাসায় ফিরে চললেন। পানওয়ালা ইদ্রিস বলল, অফিসে যান না? না, শরীরটা ভালো না, দেখি একটা পান দাও। পান খাওয়ার তার দরকার ছিল না। এ সময়ে সবাই আদরকারী কাজগুলি করে, অপ্রয়োজনীয় কথা বলে, ভয় কাটানোর জন্যেই করে। ভয় তবু কাটে না, যতদিন যায় ততই তা বাড়তে থাকে। দুটো ছেলেকে ধরে নিয়ে গেল। দেখলে ইদ্রিস মিয়া? জি দেখলাম। নেন পান নেন। মতিন সাহেব পান মুখে দিয়ে নিচু গলায় বললেন, এই অবস্থা বেশি দিন থাকবে না, আজ দহা নেমে গেছে। বলেই তিনি হকচকিয়ে গেলেন। একজন পানওয়ালার সঙ্গে এসব কি বলছেন? ইদ্রিস মিয়া হয়তো তার কথা পরিষ্কার শোনেনি, কিংবা শুনলেও অর্থ বুঝতে পারেনি। সে একটি আগরবাতি জ্বালালো। আগেরটি শেষ হয়ে গেছে। সুরমা একবার জিজ্ঞেসও করলেন না, অফিসে যাওনি কেন? তিনি নিজের মনে কাজ করে যেতে লাগলেন। সাবান পানি দিয়ে ঘরের মেঝে নিজের হাতে মুছলেন, কার্পেট শুকাতে দিলেন। বাথরুমে ঢুকলেন প্রচুর কাপড় নিয়ে। আজ অনেক দিন পর কড়া রোদ উঠেছে, রোদটা ব্যবহার করা উচিত। মতিন সাহেব কি করবেন ভেবে পেলেন না। কিছুক্ষণ বারান্দায় বসে রইলেন। তারপরেই তার মনে হলো অফিসে না গিয়ে তিনি বারান্দায় বসে আছেন এটা লোকজনের চোখে পড়বে। তিনি ভেতরের ঘরে গেলেন। ঝকঝকে মেঝে মারিয়ে যেতে খারাপ লাগে। সুরমা কিছু বলছেন না, কিন্তু তাকিয়ে আছেন কড়া চোখে। মতিন সাহেব বাগানে গেলেন। বাগান মানে বারান্দার কাছে ঘেঁষে এক চিলতে উঠোন। দীর্ঘদিন ধরে তিনি এখানে শাকসবজি ফলাবার চেষ্টা করছেন, ফলাতে পারেননি। মরা মরা ধরনের কিছু গাছপালা হয়ে কিছুদিন পর আপনা আপনি শুকিয়ে যায়। সারটার সব দিয়েও একই অবস্থা। নিজেই একবার মাটি নিয়ে জয়দেবপুর গিয়েছিলেন সয়েল টেস্টিংয়ের জন্যে। তারা 1 সপ্তাহ পর যেতে বলল। তিনি গেলেন 1 সপ্তাহ পর। 3 ঘন্টা বসে থাকার পর কামিজ পরা অত্যন্ত স্মার্ট একটি মেয়ে এসে বলল, আপনার স্যাম্পল তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কি কষ্ট করে আরেকবার খানিকটা স্যাম্পল দিয়ে যেতে পারবেন? 2-1 দিনের মধ্যে নিয়ে আসুন। তিনি নিয়ে যাননি। কয়েকদিনের ক্রমাগত বৃষ্টির জন্য বাগানে কাদা হয়েছে। জুতো শুদ্ধ পা অনেকখানি কাদায় ডেবে গেল। তিনি অবশ্যই তা লক্ষ্য করলেন না, কারণ তার চোখ গিয়েছে কাকরুল গাছের দিকে। কাকরুল গাছ যে লাগানো হয়েছে তা তার মনে ছিল না। আজ হঠাৎ দেখলেন একটা সতেজ গাছ, চড়া সবুজ রঙের পাতা চকচক করছে। তার চেয়েও বড় কথা, পাতার ফাঁকে বড় বড় কামরুল ঝুলছে, কেউ লক্ষ্যই করেনি। একটি আবার পেকে হলুদ বর্ণ হয়েছে। মতিন সাহেব চেঁচিয়ে উঠলেন, রাত্রি রাত্রি! রাত্রি বাসায় নেই। ভোরবেলায় তার চোখের সামনে গাড়ি এসে নিয়ে গেছে তা তার মনে রইল না। উত্তেজিত স্বরে তিনি দ্বিতীয়বার ডাকলেন, রাত্রি রাত্রি! সুরমা ঘর মোছা বন্ধ করে বারান্দায় এসে দাঁড়ালেন। তার মুখ বিষণ্ণ, খানিকটা উদ্বেগ মিশে আছে সেখানে। তিনি বললেন, কি হয়েছে? সুরমা, কাকরুল দেখে যাও, গাছ ভর্তি হয়ে আছে, কেউ এটা লক্ষ্যই করে নাই। কি কাণ্ড! সুরমা সত্যি সত্যি নেমে এলেন। তার যা স্বভাব তাতে নেমে আসার কথা নয়। নোংরা কাদা ঠিক ঠিক বাগানে পা দেওয়ার প্রশ্নই ওঠে না। সুরমা, দেখো দেখো, পুঁই গাছটার দিকে দেখো। কেন এসব এতদিন কেউ দেখলো না? মতিন সাহেব গভীর মমতায় গাছের পাতায় হাত বুলাতে লাগলেন। শুধু পুঁই গাছ নয়, রান্নাঘরের পাশের খানিকটা জায়গায় ডাঁটা দিয়েছিলেন, লাল লাল পুরুষ্ট ডাঁটা সেখানে। নিষ্ফলা মাটিতে হঠাৎ করে প্রাণ সঞ্চয় হলো নাকি? আনন্দে মতিন সাহেবের দম বন্ধ হয়ে যাবার মতো হলো। রাত্রিকে খবর দিতে হবে, ওরা এলে একসঙ্গে সবজি তোলা হবে। তাছাড়া বাগান পরিষ্কার করতে হবে। বড় বড় ঘাস জন্মেছে, এদের টেনে তুলতে হবে, মাটি কুপাতে হবে। ডাঁটা খেতে পানি জমেছে,
নালা কেটে পানি সরাতে হবে, অনেক কাজ। অফিসে না গিয়ে ভালো হয়েছে, রাত্রিকে খবর দেওয়া দরকার। মতিন সাহেব কাদামাখা জুতো নিয়েই শোবার ঘরে ঢুকে পড়লেন। রাত্রিকে টেলিফোন করলেন। সুরমা দেখলেন তার ছোঁয়া মোছা মেঝের কি হাল হলো, কিন্তু তিনি কিছুই বললেন না। রাত্রিকে টেলিফোনে পাওয়া গেল না। নাসিমা বলল, ওর সঙ্গে এখন কথা বলা যাবে না, তুমি খানিকটা পরে রিং করবে। মতিন সাহেব বিস্মিত হয়ে বললেন, এখন সে কি করছে? একজন ভদ্রমহিলা তাকে দেখতে এসেছেন, সে কথা বলছে তার সঙ্গে। কেন দেখতে এসেছে রাত্রিকে? কেন, তুমি জানো না? তোমাকে তো বলা হয়েছে। নাসিমা, ব্যাপারটা কি খুলে বলো তো। এখন বকবক করতে পারবো না, রান্না বান্না করছি, উনি খাবেন এখানে। কে এখানে খাবেন? দাদা, পরে তোমাকে সব গুছিয়ে বলবো, এখন রেখে দেই। তুমি বরং অপলার সঙ্গে কথা বলো, ওকে ডেকে দিচ্ছি। মতিন সাহেব রিসিভার কানে নিয়ে অপেক্ষা করতে লাগলেন। অপলা আসছেই না। কোনো একটা গল্পের বই পড়ছে নিশ্চয়ই। গল্পের বই থেকে তাকে উঠিয়ে আনা যাবে না। তিনি যখন টেলিফোন রেখে দেবেন বলে মন ঠিক করে ফেলেছেন, তখন অপলার চিকন গলা শোনা গেল। হ্যালো বাবা। হুম, কি বলবে তাড়াতাড়ি বলো। মতিন সাহেব উৎকণ্ঠিত স্বরে বললেন, তোদের ওখানে কি হচ্ছে? আপার বিয়ে হচ্ছে। কি বললি? আপার বিয়ে হচ্ছে, বিবাহ, শুভ বিবাহ। কি বলছিস এসব? কিছু বুঝতে পারছি না। অপলা বিরক্ত স্বরে বলল, বাবা, আমি এখন রেখে দিচ্ছি। সে সত্যি সত্যি টেলিফোন রেখে দিল। রাত্রি পা ঝুলিয়ে খাটে বসে আছে। তার সামনে বসে আছেন মিসেস রাবেয়া করিম। রাত্রির ধারণা ছিল একজন বুড়ো মতো মহিলা আসবেন, তার পরনে থাকবে সাদা শাড়ি। তিনি আর চোখে রাত্রিকে কয়েকবার দেখে ভাষা ভাষা ধরনের কিছু প্রশ্ন করবেন। বাড়ি কোথায়, ক ভাই বোন, কি পড়ো? কিন্তু তার সামনে যিনি বসে আছেন তিনি সম্পূর্ণ অন্যরকম মহিলা। রেডক্রস লাগান কালো একটি মরিস মাইনর গাড়ি নিজে চালিয়ে নিয়ে এসেছেন। মহিলাদের গাড়ি চালান এমন কিছু অদ্ভুত ব্যাপার নয়, অনেকেই চালাচ্ছে, নাসিমাও চালায়, কিন্তু এই সময়ে একজন একা একা গাড়ি করে যাওয়া আসা করে না। ভদ্রমহিলা বেশ লম্বা, মাথার চুল কাঁচা পাকা, মুখটি কঠিন হলেও চোখ দুটি হাসি হাসি। অসম্ভব আত্মবিশ্বাসী একজন মহিলা। রাত্রিকে দেখে প্রথম যে কথাটি বললেন তা হচ্ছে, তোমার ইন্টারভিউ নিতে এলাম মা। রাত্রি হকচকিয়ে গেল। প্রথমে নিজের পরিচয় দিয়ে নিই। আমি একজন ডাক্তার, মেডিকেল কলেজে গাইনির অ্যাসোসিয়েট প্রফেসর। আমার নাম রাবেয়া। তোমার ভালো নামটি কি? ফারজানা। তুমি বসো এবং বলো, এত সুন্দর তুমি কিভাবে হলে? এটা আমার প্রথম প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন। ভদ্রমহিলা হাসতে লাগলেন। রাত্রি কি বলবে ভেবে পেল না। হঠাৎ করে কেউ সুন্দর হয় না, এর পেছনে জেনেটিক কারণ থাকে। মনের সৌন্দর্য একজন নিজে নিজে ডেভেলপ করাতে পারে, কিন্তু দেহের সৌন্দর্য উত্তরাধিকার সূত্রে পেতে হয়। বলো, তোমার মা এবং বাবা, এদের দুজনের মধ্যে কে সুন্দর? মা। শোনো রাত্রি, তোমাকে আমার পছন্দ হয়েছে, তা কিছুই মিন করে না। তোমার পছন্দ অপছন্দ আছে, এবং আমার মনে হচ্ছে তুমি খুব খুঁতখুঁতে ধরনের মেয়ে। আমি কি ঠিক বলেছি? ঠিকই বলেছেন। ভদ্রমহিলা চা খেলেন, অপালার সঙ্গে খানিকক্ষণ গল্প করলেন এবং এক পর্যায়ে একটি হাসির গল্প বললেন। হাসির গল্পটি একটি ব্যাঙ নিয়ে। পরপর কয়েকদিন বৃষ্টি হওয়ায় ব্যাঙটির সর্দি হয়ে গেছে। ব্যাঙ সমাজে ছিছি পড়ে গেছে। বেশ লম্বা গল্প। অপালা মুগ্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর পর হাসিতে ভেঙে পড়তে লাগলো। ভদ্রমহিলা এসেই বলেছিলেন ৮ ঘন্টা থাকবেন, কিন্তু তিনি পুরোপুরি ৩ ঘন্টা থাকলেন। দুপুরের খাবার খেলেন। খাবার শেষ করে রাত্রিকে বারান্দায় ডেকে নিয়ে গেলেন। অস্বাভাবিক নরম গলায় বললেন, মা, তোমাকে কি আমি আমার ছেলের সম্পর্কে দু একটি কথা বলতে পারি? রাত্রি লজ্জিত স্বরে বলল, বলুন। তার সবচেয়ে দুর্বল দিকটির কথা আগে বলি। ওর থিঙ্কিং প্রসেসটা একটু স্লো বলে আমার মনে হয়। যখন কেউ কোনো হাসির কথা বলে তখন সে প্রায়ই বুঝতে পারে না, বোকা মানুষদের মতো বলে। ঠিক বুঝতে পারলাম না। রাত্রি অবাক হয়ে ভদ্রমহিলার দিকে তাকিয়ে রইল।
তিনি এই কথাটি বলবেন তা বোধহয় সে ভাবেনি। এখন বলি ওর সবচেয়ে সরল দিকটির কথা। পুরনো দিনের গল্প উপন্যাসে এক ধরনের নায়ক আছে যারা জীবনে কোনো পরীক্ষাতে সেকেন্ড হয় না। ও সেরকম একটি ছেলে। মা, আমি খুব খুশি হব তুমি যদি খানিকক্ষণ ওর সঙ্গে কথা বলো। আমার ধারণা কিছুক্ষণ কথা বললেই তোমার ওকে পছন্দ হবে। অবশ্যই ও কথা বলবে কিনা জানি না। যা লাজুক ছেলে। ছেলেটিকে না দেখে রাত্রির কেমন যেন পছন্দ হলো, কথা বলতে ইচ্ছে হলো। তার একটু লজ্জাও লাগলো। ভদ্রমহিলা বললেন, মা, তুমি কি ওর সঙ্গে কথা বলবে? হ্যাঁ, বলবো। থ্যাংক ইউ। যাই কেমন? যাই বলার পরও তিনি আরো কিছুক্ষণ থাকলেন। নাসিমার সঙ্গে গল্প করলেন। অপালাকে আরো একটি হাসির গল্প বললেন। সেই গল্পটি তেমন জমল না। অপালা গম্ভীর হয়ে রইল। ওরা মডার্ন নিয়ন সাইন থেকে বেরুলো দুপুর 2টোয়। রহমানকে রেখে যেতে হলো, কারণ তার উঠে দাঁড়াবার সামর্থ্য নেই। আলম চেয়েছিল রহমানকে তার জায়গায় রেখে আসতে। দলের সবাই আপত্তি করলো। নাড়াচাড়া করার কোনো দরকার নেই, এখানে বিশ্রাম করুক। আশফাক বলল, জহুর মিয়া আছে, সে দেখাশোনা করবে। দরকার হলে চেনা একজন ডাক্তার আছে, তাকে নিয়ে আসবে। কোনোই অসুবিধা নেই। আলম গম্ভীর হয়ে রইল। রহমানকে বাদ দিয়ে আজকের অপারেশন শুরু করতে তার মন চাইছে না, এবং কেন যেন জায়গাটাকে তার নিরাপদ মনে হচ্ছে না। সারাক্ষণই মনে হচ্ছে কিছু একটা হবে। এরকম মনে হবার তেমন কোনো কারণ নেই। এই শহরে মিলিটারিরা নিশ্চিত জীবনযাপন করছে। এরা এখানে শঙ্কিত নয়। আলাদাভাবে কোনো বাড়িঘরের দিকে নজর দেবে না, নজর দেবার কথাও নয়। সাদেক বলল, আলম, তুই এত গম্ভীর কেন? ভয় পাচ্ছিস নাকি? আলম বলল, বেরিয়ে পড়া যাক। তারা উঠে দাঁড়ালো। আশফাককে নিয়ে 6জনের একটি দল। আলম বলল, রহমান, চললাম। রহমান উত্তর দিল না, তাকিয়ে রইল। তার জ্বর নিশ্চয়ই বেড়েছে। চোখ ঘোলাটে, জ্বরের জন্য মুখ লাল হয়ে আছে। তারা রাস্তায় বেরুতেই একটা মিলিশিয়াদের ট্রাক চলে গেল। মিলিশিয়ারা ভাবলেশহীন মুখে তাকিয়ে আছে। মনে হয় অল্প কিছুদিন হলো এদেশে এসেছে। নতুন পরিবেশে নতুন ধরনের জীবনযাত্রায় এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি। সাদেক বলল, রওনা হবার আগে পান খেলে কেমন হয়? কেউ পান খাবে? জবাব পাওয়া গেল না। সাদেক লম্বা লম্বা পা ফেলে পান কিনতে গেল। নুরু বলল, সাদেক ভাইয়ের খুব ফুর্তি লাগছে মনে হয়। হাসতে হাসতে কেমন গল্প জমিয়েছে দেখেন। সাদেক সত্যি সত্যি হাত পা নেড়ে কি সব বলছে। সিগারেট কিনে শীষ দিতে দিতে আসছে। এই ফুর্তির ভাবটা কতটুকু আন্তরিক বোঝার উপায় নেই। ফুর্তির ব্যাপারটা কারো কারো চরিত্রের মধ্যেই থাকে, হয়তো সাদেকেরও আছে। আলম আকাশের দিকে তাকালো। নির্মেঘ আকাশ, ঘন নীল বর্ণ। বর্ষাকালের আকাশ এত নীল হয় না। আজ এত নীল কেন? ভদ্রলোকের পরনে হাফ হাওয়াই শার্ট। বয়স খুব বেশি হলে 35 হবে। কালো ফ্রেমের ভারী চশমার জন্য বয়স কিছু বেশি মনে হচ্ছে। বেশ লম্বা, হাঁটছেন মাথা নিচু করে। তার ডান হাতে একটি প্যাকেট, বাঁ হাত ধরে একটি মেয়ে হাঁটছে। তার বয়স 5 বছর। ভারী মিষ্টি চেহারা, তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ছোট্ট মেয়েটি ক্রমাগত কথা বলছে। ভদ্রলোক তার কোনো কথার জবাব দিচ্ছে না। ভদ্রলোকের কম কথা বলার স্বভাবের সঙ্গে মেয়েটি পরিচিত। তাদের গাড়িটি বেশ খানিকটা দূরে পার্ক করা। তারা ছোট ছোট পা ফেলে গাড়ির দিকে যাচ্ছে। জায়গাটা বাইতুল মোকাররম। সময় 3টা 5। ভদ্রলোকের গাড়িটি নতুন, সাদা রঙের টয়োটা করোলা, 4 ডোর। রাস্তার বাঁয়ে দৈনিক বাংলার দিকে মুখ ফিরিয়ে প্যারালাল পার্ক করা। গাড়িটির কাছে পৌঁছতে হলে রাস্তা পার হতে হয়। তিনি সাবধানে রাস্তা পার হলেন। লক্ষ্য করলেন তার সঙ্গে দুটি ছেলেও রাস্তা পার হলো। এরা বারবার তাকাচ্ছে তার দিকে। ভদ্রলোক একটু অস্বস্তি বোধ করতে লাগলেন। এই ছেলে দুটি অনেকক্ষণ ধরেই আছে তার সঙ্গে। ব্যাপার কি? তিনি গাড়ির হাতলে হাত রাখা মাত্র চশমা পরা লম্বা ছেলেটি এগিয়ে এলো। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে কি কথা? আমি আপনাকে চিনি না। ভদ্রলোক গাড়ির দরজা খুললেন। ছেলেটি শীতল কণ্ঠে বলল, গাড়িতে উঠবেন না। আপনার গাড়িটি দরকার। চিৎকার চেঁচামেচি কিচ্ছু করবেন না। যেভাবে দাঁড়িয়ে আছেন সেভাবে দাঁড়িয়ে থাকুন। ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন।
ছোট মেয়েটি অবাক হয়ে তাকিয়ে আছেন। লম্বা ছেলেটি বলল, আমরা মুক্তিযোদ্ধার একটি গেরিলা ইউনিট। কিছুক্ষণের ভেতর ঢাকা শহর অপারেশন চালাবো। আপনার গাড়িটা দরকার, চাবি দিয়ে দিন। ভদ্রলোক চাবি তুলে দিলেন। গাড়িতে কোনো সমস্যা নেই তো? ভালো চলে? নতুন গাড়ি খুবই ভালো চলে। তেল নেই, আপনাদের তেল নিতে হবে। নিয়ে নেব। তেল কিনবার টাকা আছে তো? টাকা না থাকলে আমার কাছ থেকে নিতে পারেন। টাকা আছে। ভদ্রলোক হাসছেন। তিনি তার মেয়ের হাতে মৃদু চাপ দিয়ে মেয়েকে আশ্বস্ত করলেন। নরম স্বরে বললেন, মা, এদের সালাম আলাইকুম দাও। মেয়েটি চুপ করে রইল। তার চোখে স্পষ্ট ভয়। সে অল্প অল্প কাঁপছে। আপনি এখন থেকে ঠিক 2 ঘন্টা পর থানায় ডায়েরি করবেন যে আপনার গাড়িটি চুরি হয়েছে। এর আগে কিছুই করবেন না। ভদ্রলোক মাথা ঝাঁকালেন এবং হাত বাড়িয়ে দিলেন। ভদ্রলোকের হাত মেয়েদের হাতের মতো কোমল। আমার নাম ফারুক চৌধুরী। আমি একজন ডাক্তার। এ তৃণা, আমার বড় মেয়ে। আজ ওর জন্মদিন। আমরা কেক কিনতে এসেছিলাম। লম্বা ছেলেটি বলল, আমার নাম আলম, বদিউল আলম। শুভ জন্মদিন তৃণা। আলম গাড়িতে উঠে দরজা লাগিয়ে দিল। গাড়ি চালাবে গৌরাঙ্গ। আলম বসেছে গৌরাঙ্গের পাশে। পেছনের সিটে সাদেক এবং নুরু। আশফাকের গাড়িতে থাকবে শুধু নাজমুল। বেশি মানুষের সেখানে থাকার এটি হচ্ছে কভার দেওয়ার গাড়ি। একটি সেলফ লোডিং রাইফেল হাতে নাজমুল একাই যথেষ্ট। সে মহা ওস্তাদ ছেলে। উৎসাহ একটু বেশি, তবে সেই বাড়তি উৎসাহের জন্যে এখন পর্যন্ত কাউকে বিপদে পড়তে হয়নি। আজও বিপদে পড়তে হবে না। দুটি গাড়ি মগবাজার এলাকার দিকে চলল। আশফাকের গাড়িটিতে অস্ত্রশস্ত্র আছে। তার কিছু কিছু সামনের টয়োটা তুলতে হবে। আলম ও সাদেকের হাতে থাকবে স্টেইন গান, ক্লোজ রেঞ্জ উইপন। ঠিকমতো ব্যবহার করতে পারলে এটি একটি চমৎকার অস্ত্র। গেরিলারদের জন্য আদর্শ। ছোট এবং হালকা। নুরুর দায়িত্বে এক বাক্স গ্রেনেড। নুরু হচ্ছে গ্রেনেড জাদুকর। নিশানা ছুড়বার কায়দা, টাইমিং কোথাও কোনো খুঁত নেই। অথচ এই ছেলে মহা বিপদ ঘটাতে চাচ্ছিল। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সার্জেন্ট মেজর ময়না মিয়া গ্রেনেড ছুড়বার ট্রেনিং দিচ্ছেন। পরিষ্কার করে সব বুঝিয়ে দিলেন। পিনটা খুলবার পর হাতে সময় হচ্ছে 7 সেকেন্ড। খেয়াল রাখবেন 7 সেকেন্ড। মনে হচ্ছে খুব কম সময়, আসলে অনেক বেশি। 7 সেকেন্ডে অনেক কিছু করা যায়। ব্রাদার্স, খেয়াল রাখবেন 7 সেকেন্ড অনেক সময়। পিন খুলে নেবার পর যদি শুধু চিন্তা করতে থাকেন, এই বুঝি ফাটলো, এই বুঝি ফাটলো, তাহলে মুশকিল। মনের ভয়ে তাড়াহুড়া করবেন, নিশানা ঠিক হবে না। খেয়াল রাখবেন 7 সেকেন্ড অনেক সময়, অনেক সময়। নুরুকে গ্রেনেড দিয়ে পাঠানো হলো। ছুড়বার ট্রেনিং হবে। নুরু ঠিক মতোই গ্রেনেড পিন দাঁত দিয়ে খুলল। তারপর সে আর ছুঁড়ে মারছে না। হাত নিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ময়না মিয়া চেঁচালো, ছুঁড়ে মারেন, ছুঁড়ে মারেন। দাঁড়িয়ে আছেন কেন? নুরু কাপা গলায় বলল, আমার হাত শক্ত হয়ে গেছে, ছুঁড়তে পারছি না। নুরুর মুখ রক্ত শূন্য। বিদ্যুতের গতিতে ছুটে গেলেন ময়না মিয়া। গ্রেনেড কেড়ে নিয়ে ছুঁড়ে মারবার প্রায় সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণ হলো। ময়না মিয়া নুরুকে নিয়ে মাটিতে শোবারও সময় পেলেন না। সৌভাগ্যক্রমে কারো কিছু হলো না। ময়না মিয়া ঠান্ডা গলায় বললেন, নুরু ভাই, আরেকটা গ্রেনেড ছুঁড়েন। এখন আমি আছি আপনার কাছে। নুরু বলল, আমি পারবো না। ময়না মিয়া প্রচণ্ড একটা চর কষালেন। তারপর বললেন, যা বলছি করেন। নুরু গ্রেনেড ছুড়ল। সার্জেন্ট মেজর ময়না মিয়া বললেন, নুরু ভাই হবেন গ্রেনেড মারায় 1 নম্বর। ময়না মিয়ার কথা সত্যি হয়েছে। ময়না মিয়া তা দেখে যেতে পারেননি। মান্দার অপারেশনে মারা গেছেন। আলম ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। ময়না মিয়ার কথা মনে হলেই মন দ্রবীভূত হয়ে যায়, বুক হু হু করে। দেশ স্বাধীন হবার আগে কি দেশের বীরপুত্রদের সবাই শেষ হয়ে যাবে? আলম, বল। গাড়ি কোথাও রাখতে হবে। আমার পেচ্ছাপ করতে হবে। কিডনি প্রেসার দিচ্ছে। একটা নর্দমার কাছে গাড়িটা থামাতো গৌরাঙ্গ। গৌরাঙ্গ গাড়ি থামালো। এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের
আগুনের পরশমণি এর দ্বিতীয় পর্ব। আগামীকাল আসছি এই গল্পের তৃতীয় এবং শেষ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।